গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকে আবারও একটা ফ্রেশ স্যানিটাইজড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, আজকে আমরা তথাকথিত পড়াশোনার টপিক নিয়ে ডিসকাস করব, ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ, যেটা ক্লাস 5 to 12 প্রত্যেকেরই ভীষণ ইম্পর্টেন্ট। এমনকি যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করবে কলেজের স্টুডেন্টদেরও ইম্পর্টেন্ট। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বলতে প্রথমেই যে শব্দটা বা যে বাক্যটা বা যে সেন্টেন্সটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কি না, এটা একটা প্রসেস, এটার মাধ্যমে উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে, গ্লুকোজ জাতীয় খাদ্য নিজেদের শরীরে তৈরি করে। বাট এটুকু জানলেই কিন্তু হবেই না। ক্লাস 9 এবং ক্লাস 11 একটা বিশাল বড় চ্যাপ্টার রয়েছে। 9-এর প্রথম স্টুডেন্টরা এতটা ফটোসিনথেসিস নিয়ে পড়াশোনা করে তাদের থার্ড চ্যাপ্টারে। তার ফলে কী হয়, তাদের মধ্যে একটা ভয় তৈরি হয়, অনেকগুলো এরকম সাইক্লিক্যাল পাথওয়ে মনে রাখতে হয়। তার ফলে তাদের মধ্যে একটা টেনশন কাজ করে, বা তারা সেটাকে অনেকে বোঝে না, অনেকে মুখস্থ করে, পরীক্ষার সময় ভুলে যায়, অনেকে অ্যাভয়েড করে যায়। মার্কস ভালো পেতে গেলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার পড়তে হবে। তার জন্য আমি আজকের ভিডিওতে ভাবলাম ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ পদ্ধতিটা যতটা সিলেবাসে আছে ঠিক ততটাই তোমাদের জন্য, এবং উইথ পাথওয়ে, ডায়াগ্রাম, ভিডিও সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও বানাই, যেটা তোমাদের সুবিধা হবে জিনিসটাকে ভালো করে বোঝার জন্য। 9-এর স্টুডেন্টরা যারা বিগিনার্স, মানে যারা ফটোসিনথেসিস সম্পর্কে প্রথমেই ডিটেলসটা পড়ছো, তাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। 11-এ আবার একবার পড়তে হবে, তাদের জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট। এছাড়া ছোটো ক্লাসের ছেলেমেয়েরা নিজেরা যদি ফটোসিনথেসিস সম্পর্কে নলেজটা গেইন করে নাও বা নলেজটা নিয়ে নাও, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাই আজকের ভিডিওতে ফটোসিনথেসিস কী, ফটোসিনথেসিসের সমীকরণ বা ইকুয়েশনটা, আলোক দশা, অন্ধকার দশার ডিটেলস বা ব্যাখ্যা, তার সাথে কেলভিন চক্রের ব্যাখ্যা, কীভাবে সহজে মনে রাখবে এই চক্রগুলো বা পাথওয়েগুলো সেগুলো, তার সাথে সাইক্লিক, নন সাইক্লিক ফটোফসফোরিলেশন মানে চক্রাকার অচক্রাকার ফটোফসফোরিলেশন, লাইট ফেজ, ডার্ক ফেজ, আলোক দশা অন্ধকার দশার পার্থক্য, অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ ফটোসিনথেসিসের ইম্পর্টেন্স বা সালোক সংশ্লেষের গুরুত্ব সমস্তটা। আর লাইট রিয়াকশন, ডার্ক রিয়াকশন অনেক বড় বইতে, স্টেপসগুলো মনে রাখতে হয় খালি, তাই তার স্টেপসগুলো বা তার ধাপগুলো প্রত্যেকটা ডিটেলসে বলে দেবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, নাহলে কিন্তু বুঝতে পারবে না। পড়ার পাশাপাশি ভিডিওটা যদি দেখে নাও তাহলে কিন্তু পড়াটা অনেক ইজি হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা টোটালটা নিয়ে ডিসকাস করছি, উইথ বোথ ভার্সন, বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন বোথ থাকছে। তাই আমার সঙ্গে থাকো, দেখে নাও ফটোসিনথেসিস বা উদ্ভিদ কী করে নিজেদের শরীরে খাদ্য তৈরি করে। পাতা মানে গাছের রান্নাঘর বা দ্য কিচেন অফ দ্য ফুড, এই প্লান্টস, সেখানে কিভাবে নিজেদের খাবারটা তৈরি করে, সেটাই আজকের ভিডিওর টপিক। ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ বলতেই প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে, সালোক সংশ্লেষ শব্দটা সবার প্রথম কয়েন্ট করেন, মানে সর্বপ্রথম সালোক সংশ্লেষ শব্দটার প্রবর্তক হচ্ছে সায়েন্টিস্ট বার্নেস ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম ফটোসিনথেসিস। বার্নেস প্রথম সালোক সংশ্লেষ শব্দটির প্রবর্তক। এই পয়েন্টসগুলো, এই যে 4টে পয়েন্টস দেখতে পাচ্ছ, এই 4টে পয়েন্টস যদি তুমি পড়ে ফেলো তাহলে কিন্তু সংজ্ঞাটাকে আলাদা করে মুখস্থ করতে হবে না, বা ওই অত বড় সংজ্ঞাটা মুখস্থ করার হেডেকটা নিতে হবে না। কী কী পয়েন্টস? ইট ইজ অকার্স ইন প্রেজেন্স অফ সানলাইট, সূর্যালোকের উপস্থিতিতে, ক্লোরোফিল, জল এবং CO2 সাহায্যে। আগে বাংলায় বলি তারপর ইংলিশে বলছি। যে পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল, জল এবং কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে উদ্ভিদ গ্লুকোজ, জল এবং অক্সিজেন তৈরি করে, এবং যে পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিবর্তিত হয় তাকে বলা হয় ফটোসিনথেসিস। তাহলে দেখো, জাস্ট পয়েন্টসগুলোকে সাজিয়ে দিলাম। ইংলিশে, ইন প্রেজেন্স অফ সানলাইট, ক্লোরোফিলস, water and CO2 takes part in this process and helps in the production of glucose, H2O and oxygen. This process is called photosynthesis, and in this process light energy is converted into chemical energy. এইভাবে তুমি যদি নিজের মতন করে এই 4টে পয়েন্টসকে মনে রেখে সাজিয়ে দাও তাহলেই কিন্তু হয়ে গেল ফটোসিনথেসিসের ডেফিনেশন বা হোয়াট ইজ ফটোসিনথেসিস। কি ইজি লাগছে তো? এরকমভাবেই পুরোটা পড়িয়ে দিচ্ছি। নেক্সট পার্টে আমাদের মনে রাখতে হবে ইকুয়েশন অফ ফটোসিনথেসিস। দেখো ইকুয়েশনটা কি, 6CO2 প্লাস 12H2O, লাইট, ক্লোরোপ্লাস, C6H12O6, 6O2, 6H2O, 686 KCl। বইতে এই KClটা নেই, এটা বলে দিলাম। কোনো বইতে এখানে 12H2ওর বদলে 6H2O আছে। 6 অণু, দ্যাট মিনস 6 মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড, 12 মলিকুলস অফ H2O মানে 12 অণু জলের সাহায্যে, লাইট এবং ক্লোরোপ্লাস্টের সাহায্যে তৈরি করছে গ্লুকোজ, 6 অণু মানে 6 মলিকুলস অফ অক্সিজেন, 6 মলিকুলস অফ H2O বা জল, এবং 686 KCl মানে 686 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয় এই পদ্ধতিতে। এই হচ্ছে গ্লুকোজ, উদ্ভিদদের প্রধান খাদ্য, যা সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে তৈরি হয়। কোয়েশ্চেন থাকে সালোক সংশ্লেষের জন্য প্রয়োজনীয় সমীকরণটি লেখো এবং ব্যাখ্যা করো। ব্যাখ্যার সময় কোন কোন পয়েন্টসগুলোকে ফোকাস করবে সেটাও কিন্তু এখানে বলা আছে।
দেখো এই পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়। আমি প্রথমে বাংলা বলছি, তারপর ইংলিশে যাচ্ছি। এই পদ্ধতিতে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। নাম্বার 1 পয়েন্টস। নাম্বার 2, 6 মলিকুল মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জলের সাহায্যে, 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল তৈরি হয় এবং কত 686 কিলো ক্যালোরি এনার্জি বা শক্তি উৎপন্ন হয়। 2 নম্বর পয়েন্ট। থার্ড পয়েন্ট, যেহেতু সালোক সংশ্লেষ একটি অ্যানাবলিক রিয়াকশন মানে কি উপচিতি বিপাক, যারা বাংলায় বলছো উপচিতি বিপাক, সেই জন্য উদ্ভিদদের শুষ্ক ওজন বৃদ্ধি পাবে। অ্যান্ড এটা একটা জারণ বিজারণ পদ্ধতি। কেন এটা একটা জারণ বিজারণ পদ্ধতি? তার কারণ এখানে জল, দেখো কীভাবে মনে রাখবে, দেখো বইতে টানা লেখা আছে, আমি কীভাবে মনে রাখবো। এখানে জল ইলেকট্রন দান করে জারিত হয়ে অক্সিজেনে রূপান্তরিত হয়, তাহলে জারণ করছে। আর কার্বন ডাইঅক্সাইড সেই ইলেকট্রনটা নিয়ে বিজারিত হয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়। তাই জারণ এবং বিজারণ উভয় হয় বলে এটাকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। এই পয়েন্টসগুলো লিখে দিলেই সমীকরণটার ব্যাখ্যা বা তাৎপর্য লেখা হয়ে গেল। ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের জন্য বলছি, ইন দিস প্রসেস ইট ইজ অ্যান ফোটোকেমিক্যাল রিয়াকশন, বা এটা একটা ফোটোকেমিক্যাল রিয়াকশন যেটা সূর্যালোকের উপস্থিতিতে বা ইন প্রেজেন্স অফ সানলাইট হচ্ছে। ইট ইজ অ্যান অ্যানাবলিক রিয়াকশন, দ্যাট মিনস দ্য ড্রাই ওয়েট অফ দ্য প্লান্টস ইজ ইনক্রিজড. It is also called an oxidation and reduction process. Why? Because water donates an electron and oxidized to form oxygen, and carbon dioxide accepts that electron and reduced to form glucose. As oxidation and reduction both occurs in this process, so this process is called oxidation reduction process. দুটো কোয়েশ্চেন্স কিন্তু পড়া হয়ে গেল, কি কি? সমীকরণটার ব্যাখ্যা বা দ্য সিগনিফিকেন্স অফ দ্য ইকুয়েশন, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াই ফটোসিনথেসিস ইজ কল্ড অ্যান অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রসেস, মানে সালোক সংশ্লেষকে জারণ এবং বিজারণ পদ্ধতি কেন বলে। তাহলে একটা এইটুকু জায়গার থেকে আমরা কিন্তু দুটো প্রশ্নের উত্তর বের করে নিলাম, তার সাথে সাথে সমীকরণটাও বুঝে নিলাম। টোটাল 3টে প্রশ্ন হলো। কোথায় হয়? সালোক সংশ্লেষ দুটো ভাগে বিভক্ত, আলোক দশা ও অন্ধকার দশা। আলোক দশাটা হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে, অন্ধকার দশাটা হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে। So the process of photosynthesis is divided into two parts, light phase and dark phase. Light phase occurs in the grana of chloroplast and dark phase occurs in the stroma of the chloroplast. Okay, নোট, এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে, ইন সাম ব্যাকটেরিয়া, দ্যাট মিনস রোডোসিউডোমোনাস বলে একটা ব্যাকটেরিয়া আছে যেখানে ফটোসিনথেসিস হয়, অ্যাজ ওয়েল অ্যাজ ইউগ্লিনা অ্যান্ড ক্রাইসামিবা, এই দুটো অ্যানিমালস যাদের ক্ষেত্রে কিন্তু ফটোসিনথেসিস হয়। তাই ফটোসিনথেসিস শুধুমাত্র গ্রিন প্লান্টসের ক্ষেত্রে হয় তা নয়, এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রেও হয় অ্যান্ড এই অ্যানিমালস বা এই প্রাণীগুলোর ক্ষেত্রেও কিন্তু হয়ে থাকে। সো এই হচ্ছে থার্ড কোয়েশ্চেন হলো। পরের পার্টসে দ্য পিগমেন্টস অফ ফটোসিনথেসিস, মানে সালোক সংশ্লেষের জন্য কোন রঞ্জকের প্রয়োজন। সালোক সংশ্লেষে সাহায্যকারী প্রধান রঞ্জক পদার্থ হচ্ছে ক্লোরোফিল, সাহায্যকারী হচ্ছে ক্যারোটিনয়েড অ্যান্ড ফাইকোবিলিন। ক্লোরোফিল দুটো দেখা যায়, এই ক্লাসের জন্য আপাতত দুটো পড়ো। দু ধরনের প্রধান ক্লোরোফিলের কথাই বলবো, ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বি। ক্লোরোফিল এর সংকেতটা মনে রাখতে হবে C55H72O5N4Mg, মানে ম্যাগনেশিয়াম ধাতু রয়েছে কিন্তু ক্লোরোফিলে। শর্ট কোয়েশ্চেন থাকে যে ক্লোরোফিলে কোন ধাতুটি অবস্থিত, তখন বলতে হবে ম্যাগনেশিয়াম। ক্লোরোফিল বি এর সংকেত কি? C55H70O6N4Mg। জাস্ট হাইড্রোজেন দুটো কমে গেছে, অক্সিজেন একটা বেড়েছে, বাকি যা আছে সেম। বোঝা গেল? ক্লোরোফিল কোন কোন বর্ণের, এই দেখো 3টে কালার ইউজ করেছি, তার মানে এই 3টে বর্ণের আলোকে ক্লোরোফিল সক্রিয় হয়, তার মানে লাল, বেগুনি ও ব্লু। ওকে, রেড, ভায়োলেট এবং ব্লু। ক্যারোটিনয়েডস হচ্ছে সাহায্যকারী পিগমেন্ট বা রঞ্জক, অ্যাক্সেসারি পিগমেন্টস বলা হয় ক্যারোটিনয়েডস এবং ফাইকোবিলিনকে, বা সাহায্যকারী রঞ্জক। এই ক্যারোটিনয়েড কোন কোন আলোতে সক্রিয় হয়? ব্লু অ্যান্ড গ্রিন। ফাইকোবিলিন কোন কোন আলোতে সক্রিয় হয়? ইয়েলো অ্যান্ড স্পেশালি বলতে পারি আমি কি না রেড, বা আরও ভালো করে বলতে গেলে, সরি এটা ইয়েলো নয়, তোমাদের হয়তো ছবিতে ইয়েলো দেখাচ্ছে, এটা কিন্তু অরেঞ্জ, মাথায় রাখবে এটা কিন্তু অরেঞ্জ। সো ফাইকোবিলিন কিন্তু অরেঞ্জ, মানে কমলা এবং লাল বর্ণের আলোকে সক্রিয় হয়। সো এই হচ্ছে নেক্সট কোয়েশ্চেন, সালোক সংশ্লেষের জন্য যে যে রঞ্জক বা পিগমেন্টসের প্রয়োজন হয় সেগুলো হচ্ছে এটা হচ্ছে মেইন, আর এগুলো হচ্ছে অ্যাক্সেসারি, এটা প্রধান, এগুলো হচ্ছে সাহায্যকারী। এর পরের স্টেপ সালোক সংশ্লেষের আলোক দশা। সালোক সংশ্লেষের আলোক দশা সম্পর্কে যে যে ইনফরমেশনসগুলো মাথায় রাখতে হবে খুব ভালো করে শুনে নাও। এটি হয় ক্লোরোপ্লাস্টের গ্রানাতে,
ক্লোরোফিল এ লাগে, আর কি কি লাগে, ফোটন কণা লাগে, আর কি কি হয় সেই পুরোটা বলে দিচ্ছি। তাহলে কি কি বললাম, ফোটন কণার কথা এখানে শুনবো, সূর্যালোক থেকে আগত এক প্রকারের উত্তেজিত কণা, ইলেকট্রনযুক্ত ফোটন কণা, আর ক্লোরোপ্লাস্টের গ্রানাতে হবে এবং ক্লোরোফিল এর সাহায্যে হবে। তাহলে দেখে নাও ডিটেলস প্রসিডিওরটা, আগে বাংলায় বলছি তারপরে ইংলিশে বলছি। ফার্স্ট স্টেপ, দেখো পরিষ্কার বলা আছে অ্যাবজর্পশন অফ সোলার এনার্জি বাই ক্লোরোফিল। সোলার এনার্জিটাকে প্রথমে ক্লোরোফিল কি করছে, সোলার এনার্জিটাকে অ্যাবজর্ব করছে, তার মানে কি সৌরশক্তির আবদ্ধকরণ ক্লোরোফিলের দ্বারা। ক্লোরোফিল সৌরশক্তিকে আবদ্ধকরণ করলো, ফোটন কণা হিসেবে সৌরশক্তি এসে ক্লোরোফিলের মধ্যে আবদ্ধ হলো। সেকেন্ড পয়েন্ট, অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। এখানে কি হচ্ছে, এখানে কিন্তু ক্লোরোফিলটা অ্যাক্টিভ হচ্ছে, তার মানে কি হচ্ছে আমি আবারও বলছি, অ্যাক্টিভেশন মানে কি সৌরশক্তি থেকে আগত ফোটন কণাগুলোকে বা সানলাইট থেকে আগত ফোটন কণাগুলোকে অ্যাবজর্ব করে ক্লোরোফিল ইজ গোয়িং টু এক্সাইটেড, দ্য ক্লোরোফিলটা অ্যাক্টিভ হলো। সো ক্লোরোফিলটা এখানে সক্রিয় হলো কিভাবে না, সূর্যালোক থেকে আগত ফোটন কণাগুলোকে শোষণ করে বা অ্যাবজর্ব করে। থার্ড পয়েন্ট, ফোটোলাইসিস অফ ওয়াটার অ্যান্ড ইভলিউশন অফ অক্সিজেন। যে মুহূর্তে ক্লোরোফিলগুলো এক্সাইটেড হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফোটোলাইসিস মানে আলোর, ফোটোলাইসিস মানে কি আলোটা ভেঙে যাওয়া, ফোটো মানে আলো আর লাইট মানে ভেঙে যাওয়া। সো এখানে জলের হাইড্রোলিসিস হতে থাকবে, মানে কি ব্যাপারটা, 4H2 দেখতে পাচ্ছ সমীকরণটা, H2O জলটা ভেঙে হাইড্রোজেন মানে H+ ও OH- মানে হাইড্রক্সিল আয়নে রূপান্তরিত হলো। সো এটাকে বলা হয় ফোটোলাইসিস অফ ওয়াটার। পরীক্ষায় যদি বলে হোয়াট ইজ ফোটোলাইসিস অফ ওয়াটার, এটুকু বলতে হবে। আর যেই জলটা ভেঙে গেল সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিজেনও কিন্তু পরিবেশে বেরিয়ে এলো, তার মানে সালোক সংশ্লেষ প্রক্রিয়া বা উদ্ভিদরা যে অক্সিজেন পরিবেশ নির্গত করে তার ওয়ান অফ দ্য রিজন হচ্ছে এটা। ফোর্থ ফেজ, ফর্মেশন অফ রিডিউসিং NADPH+, NADH+, তার মানে কি এরপর শক্তিশালী বিজারক NADPH এবং H+ আয়ন গঠিত হলো। এখানে কিছু ফুল ফর্ম মনে রাখতে হবে, তার 4টা ভিডিও শেষে দিয়ে দেবো, যে ফুল ফর্মগুলো তোমাদের মুখস্থ করতে হবে। NADPH মানে কি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট হাইড্রোজিনেস, এই টোটাল ব্যাপারটা মনে রাখতে হচ্ছে, এটা তৈরি হচ্ছে। আর লাস্ট স্টেপ ফর্মেশন অফ ATP মানে ATP তৈরি হওয়া। এইটাকে লাস্ট স্টেপ যেটা দেখতে পাচ্ছ, এই প্রসেসটাকে বলা হয় ফোটোফসফোরাইলেশন। মানে কি, ADP থাকে তার সাথে একটা ফসফেট মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, তার সঙ্গে একটা ফসফেট যুক্ত হয়ে তৈরি করে ATP। তাহলে সমীকরণটা কী হবে এই স্টেপের, ADP + PI = ATP। এটা অ্যাড করে নেবে, আমার পয়েন্টসের মধ্যে কিন্তু এটা নেই, এটাকে অ্যাড করে নেবে। তাহলে এই হচ্ছে লাইট রিয়াকশান বা আলোক দশা। আশা করি আলোক দশা সম্পর্কে সমস্ত ইনফরমেশন ক্লিয়ার হয়েছে। পরের পয়েন্টস, অন্ধকার দশা। অন্ধকার দশা কোথায় হয়, অন্ধকার দশা কিন্তু ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে হয়, খুব ভালো করে মনে রাখতে হবে। আর এই অন্ধকার দশায় একটা বিশেষ উৎসেচকের প্রয়োজন হয়, সেই উৎসেচকটার নাম রুবিস্কো। ভিডিও শেষে প্রত্যেকটা ফুল ফর্ম অ্যাড করে দেবো। রুবিস্কোর ফুল ফর্ম কি, রাইবুলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজিনেস, রুবিস্কো। ওকে, এখান থেকে যে প্রশ্নটা মেন থাকে সেটা হচ্ছে কেলভিন চক্রটা তোমাদের পরীক্ষায় লিখতে দেবে। কেলভিন চক্রটা কি করে এক্সপ্লেন করবে, কেলভিন চক্রটা আগে বাংলায় বুঝিয়ে দিচ্ছি, তারপর ইংলিশে বলছি। কেলভিন চক্রের 4টে ফেজ, কার্বনের আত্তীকরণ দশা, তারপরে কি, তারপরের দশা দেখো, প্রথমে বুঝতে পারছো কার্বনের আত্তীকরণ দশা, তারপরে বিজারণ দশা, তারপরে সংশ্লেষ দশা, তারপরে পুনরুৎপাদন দশা। ইংলিশে বললে কার্বন ফিক্সেশন, রিডাকশন ফেজ, কার্বন ফর্মেশন অ্যান্ড রিজেনারেশন ফেজ। কি হচ্ছে দেখো, কার্বন ফিক্সেশন প্রসিডিওরে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা RUBPর সঙ্গে যুক্ত হয়ে রুবিস্কোর সাহায্যে RUBPর সঙ্গে যুক্ত হলো। এখানে RUBPর ফুল ফর্ম কি, রাইবুলোজ বিসফসফেট, মাথায় রাখতে হবে। এবার এই দেখো টোটাল 6 মলিকিউলস অফ দেখো CO2 ছিল, যেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল। 6 মলিকিউলস অফ O2 স্প্লিটস ইনটু দেখো 3, দেখো লেখা আছে 2 কার্বন মলিকিউলস, তার মানে কি 3 PGA আর 3 PGA, তার মানে এতক্ষণে এই পদ্ধতির মাধ্যমে তৈরি হয়েছিল 6 মলিকিউলস অফ ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 6 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 PGA 3 PGAতে ভাগ হয়ে গেল। এরপরের স্টেপ রিডাকশন ফেজ, একটা 3 PGA নেবে, সেই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডটা কিসে রূপান্তরিত হবে, G3P মানে গ্লিসারালডিহাইড 3 ফসফেট। ওকে, এবার এই গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা ATP এবং NADPH এর সাহায্যে কোত্থেকে পাচ্ছে, ATP আর NADPHটা সেই আলোক দশায় তৈরি হয়েছিল। সেই ATP অ্যান্ড NADPH আর এই যে NADPH এর সাহায্যে গ্লিসারালডিহাইড 3 ফসফেটটা কিসে কনভার্ট হচ্ছে, সুগার। তার জন্য এই স্টেপটার নাম কার্বোহাইড্রেট ফর্মেশন বা সংশ্লেষ দশা।
এবার কিসে কনভার্ট হলো, সুগারসে, মানে গ্লুকোজ তৈরি হচ্ছে। এবার এই গ্লুকোজের সঙ্গে আরও এনার্জি লাইট রিয়াকশন থেকে এটিপি আসছে, সেই এটিপিটা যুক্ত হয়ে কী তৈরি করছে দেখো, G3P প্লাস এটিপি নিয়ে কী তৈরি হলো, RUBP, রিজেনারেশন। কেন? কারণ অলরেডি RUBP কিন্তু ফার্স্ট স্টেপে তৈরি হয়ে গেছিলো, মানে তৈরি হয়ে গেছে অলরেডি, সেটা কিন্তু আবার এখানে তৈরি হলো, সেই জন্য এই দশাটার নাম রিজেনারেশন। তাহলে এখানে গ্লিসারল 3-ফসফেট আর এটিপি যুক্ত হয়ে তৈরি করছে RUBP, আর এই RUBPটা আবার এই প্রসেসটাকে শুরু করতে সাহায্য করছে। এই হচ্ছে কেলভিন চক্র, পরীক্ষার জন্য ভেরি মাচ ইম্পর্টেন্ট, তাই পুরোটা মাথায় রাখতে হবে। যা ফুল ফর্ম লাগবে ভিডিও শেষে দিয়ে দিচ্ছি। এরপর তোমাদের আরও দুটো কোয়েশ্চেন থাকে, চক্রাকার ও অচক্রাকার ফোটোফসফোরিলেশন বলতে কী বোঝো। দেখো, ফসফরিভবনও বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে, বা ফোটোফসফোরিলেশন। একটু আগেই বলেছি ফোটোফসফোরিলেশন মানে এডিপি থেকে এটিপি তৈরি হওয়া, মানে অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি হওয়া। এবার এই পদ্ধতিটা কী, চক্রাকার দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ছবিটা আঁকতে পারো। যারা বাংলায় দেবে তারা কিন্তু সিম্পল যেটা আছে সেটাকে ইউজ করতে পারো। খালি দেখো ফোটন কণার বাংলা কিছু ফোটনই হয়, প্রাইমারি ইলেকট্রন অ্যাকসেপ্টারের জায়গায় প্রাথমিক গ্রাহক লিখে ফেলবে, কেমিওসমোসিসটা কেমিওসমোসিসই হয়, এবং ফোটো সিস্টেম 1-এর জায়গায় তোমরা লিখবে কি না ফোটো সিস্টেম বা PS1 লিখে দেবে, তাহলেই কিন্তু সেম। পদ্ধতিটা যেটা বলছি সেটা শোনো, সেটাকেই পরীক্ষা লিখতে হবে। যে ফোটোফসফোরিলেশন পদ্ধতিতে উত্তেজিত ক্লোরোফিল, ঠিক আছে, উত্তেজিত ক্লোরোফিল থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, সেই ইলেকট্রনটা বিভিন্ন বাহক দ্বারা পরিবাহিত হয়ে আবার ক্লোরোফিলে ফেরত আসছে, এবং এই পদ্ধতিতে 2 অণু এটিপি তৈরি হচ্ছে, সেই প্রসেসটাকে বলা হয় চক্রাকার বা সাইক্লিক ফোটোফসফোরিলেশন। মানে কি, যারা ইংলিশে লিখছো তারা বুঝতেই পারছো, দ্য প্রসেস বাই উইচ কী হচ্ছে না, অ্যান ইলেকট্রন ইজ এমিটেড আউট ফ্রম দ্য ক্লোরোফিল অ্যান্ড দ্য ইলেকট্রন ইজ again get back into the chlorophyll, and in this process 2 molecules of O2P is synthesized, ATP is synthesized. This process is called cyclic photofosphorylation. বুঝে গেছো? আই হোপ বুঝে গেছো। আচ্ছা, এই হচ্ছে টোটাল ব্যাপারটা। এটা কিন্তু বেসিক্যালি এই যে এটিপি জেনারেশনটা, এটা কিন্তু ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া দ্বারা অনেক সময় কন্ট্রোলড হয়। টোটাল হচ্ছে এটা হচ্ছে চক্রাকার ফোটোফসফোরাইলেশন। ছবিটা আঁকতে পারলে ভালো, আর যে লেখাটা বললাম সেটা লিখে নেবে, সেটা হচ্ছে লেখার জন্য কাজে লাগবে। এবার দেখতে পাচ্ছ স্ক্রিনে অচক্রাকার মানে নন সাইক্লিক, আগে বাংলায় বলি তারপর ইংলিশে বলছি। যে ফোটোফসফোরিলেশন বা আলোক ফসফরিভবন পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে উত্তেজিত ক্লোরোফিল থেকে নির্গত ইলেকট্রন বিভিন্ন ইলেকট্রন দ্বারা বাহক দ্বারা পরিবাহিত হয়ে PS1-এর বিক্রিয়া কেন্দ্রে আসে, মানে ফোটো সিস্টেম 1-এর বিক্রিয়া কেন্দ্রে আসে, এবং এই পরিবহনকালে এটিপি সংশ্লেষিত হয়, এবং শেষ পর্যায়ে ইলেকট্রন গ্রাহক হিসাবে NADP দ্বারা ইলেকট্রন গৃহীত হয়, তাকে বলা হয় অচক্রাকার ফোটোফসফোরাইলেশন। খুব ভালো করে বলে বুঝে নাও কি হচ্ছে না, এটা একটা ফোটোফসফোরিলেশন প্রসেস যেখানে সূর্যালোক থাকছে, উত্তেজিত ক্লোরোফিল থেকে ইলেকট্রন বেরিয়ে গেল, সেই ইলেকট্রনটা আগেরটাতেও বেরিয়েছিল, কিন্তু আগেরটাতে কিন্তু সেটা আবার ব্যাক করেছিল। এখানে কি হচ্ছে, ইলেকট্রনটা বেরিয়ে গেল, সেটা PS1-এর কেন্দ্রে চলে এলো, PS1-এর কেন্দ্রে আসার পর এটিপি তৈরি হলো, এবং শেষ পর্যায়ে ইলেকট্রন গ্রাহক হিসেবে NADP সেটাকে নিল, NADP সেটাকে নিয়ে সেটা কিন্তু চক্রাকার হলো না, কারণ আবার কিন্তু ক্লোরোফিলের কাছে ফেরত এলো না, ওটা কিন্তু NADPর কাছে চলে গেল এবং NADP সেটাকে অ্যাবজর্ব করে নিল। এটাই হচ্ছে প্রসেস। ইংলিশে বললে কি হবে, এটা একটা নন সাইক্লিক ফোটোফসফোরিলেশন প্রসেস, যেখানে কি হচ্ছে, ইন প্রেজেন্স অফ সানলাইট from an activated chlorophyll an electron is emitted out, electronটা বেরোলো, then the electron is transferred to the PS1 and synthesized ATP, and the electron is accepted by the NADP plus, as because the electron is not again get back into the chlorophyll, that's why it is not a cyclical process, that's why it is called non-cyclic photofosphorylation. এই হচ্ছে সাইক্লিক এবং নন সাইক্লিক ফোটোফসফোরিলেশন। ডায়াগ্রামটা ইউজ করতে পারো, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। And last but not the least, the significance of photosynthesis. আগে বাংলা এক্সপ্লেন করে নিতে, তারপর ইংলিশে যাচ্ছি। খাদ্যের উৎস, সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে এই পয়েন্টসগুলোকে যদি মনে রাখতে পারো তাহলে বাকিগুলো কিন্তু নিজের ল্যাঙ্গুয়েজে লিখে দিতে পারবে। সো পয়েন্ট নাম্বার 1টা নিচ্ছ, খাদ্যের উৎস। সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে কি হয় না, দ্য সোর্স অফ ফুড, বেসিক্যালি যে কোনো উদ্ভিদ বা সবুজ উদ্ভিদ নিজেদের শরীরে খাদ্য তৈরি করে, এবং যে খাদ্যটা তৃণভোজী প্রাণীরা গ্রহণ করে বা সবুজ উদ্ভিদদের যারা গ্রহণ করছে তারা গ্রহণ করছে, এবং তৃণভোজী প্রাণীরা গ্রহণ করার পরে
করে আলটিমেটলি কী হচ্ছে না, আলটিমেটলি সেই তৃণভোজী প্রাণীগুলোকে যখন মাংসাশী প্রাণী খাচ্ছে, খেয়ে তাদের শরীরে কিন্তু বিভিন্ন চাহিদা মেটাচ্ছে বা তাদের দৈনন্দিন যে শক্তির উৎস হিসাবে কাজ করছে। সো the point is source of food. So in the process of photosynthesis, especially glucose is produced, plants produce glucose, and the herbivores consume the plants and fulfill the necessity of energy, and carnivores then takes herbivores as their food and also fulfill the source of energy in their body. So the source of food or the খাদ্যের উৎস হিসাবে বাস্তুতন্ত্রে খাদ্যের উৎস হিসাবে কিন্তু এই সালোক সংশ্লেষ পদ্ধতি সাহায্য করে। সো photosynthesis is a major source of food in any kinds of ecosystem. First, second, growth of the body. আলটিমেটলি কী হচ্ছে না, দৈহিক বৃদ্ধি। সালোক সংশ্লেষের ফলে উদ্ভিদের খাদ্য তৈরি হয় এবং যার ফলে উদ্ভিদের খাদ্য তৈরি হওয়ার ফলে বৃদ্ধি ঘটে এবং সেই খাদ্যটা প্রাণীরা গ্রহণ করলে তাদের বৃদ্ধি ঘটে। সো দ্য গ্রোথ অফ দ্য বডি, দ্যাট মিনস ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস প্লান্টস প্রডিউস ফুড, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দ্য গ্রোথ অকার্স, অ্যান্ড সেই প্লান্টসগুলোকে অ্যানিমালসরা যখন নিচ্ছে তাদেরও গ্রোথ হচ্ছে সাইমালটেনিয়াসলি। ওকে, এরপর দেখো পয়েন্ট নাম্বার 4টা নেবে, 3টাকে স্কিপ করতে পারো। তাহলে 1, 2, 4 সোর্স অফ অক্সিজেন। এনভায়রনমেন্টে যতটা অক্সিজেন আছে তার মেজর সোর্স কিন্তু এই ফটোসিনথেসিস। তো সালোক সংশ্লেষ পদ্ধতিতে অক্সিজেনের উৎস হিসাবে কাজ করে। সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে পরিবেশে অক্সিজেন তৈরি হয় যা পরিবেশে অক্সিজেনের উৎস হিসাবে কাজ করে। নেক্সট পয়েন্ট দেখো এখানে আছে যেটা, সেটা হচ্ছে পিউরিফিকেশন অফ এয়ার। মানে কি, সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয়, তাই বায়ুর পরিশোধনে সাহায্য করে। দ্যাট মিনস দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস প্লান্টস অ্যাবজর্ভ CO2 ফ্রম দ্য এনভায়রনমেন্ট, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট ইট হেল্পস টু পিউরিফাই দ্য এয়ার। নেক্সট পয়েন্টটা নেবে 6, বায়ুমণ্ডলে O2 CO2 ভারসাম্য। এটা তো সবাই জানি। photosynthesis process helps to maintain the balance between the CO2 and O2 in the environment, কারণ আমরা সবাই জানি ফটোসিনথেসিসের সময় 6 molecules of CO2 environment থেকে অ্যাবজর্ভ হয় এবং তার রেসপেক্টে 6 molecules of O2 রিলিজ হয়। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড নিল, ঠিক তার রেসপেক্টে 6 অণু অক্সিজেন তার করলো। এই পদ্ধতির ফলে পরিবেশে O2 CO2 ভারসাম্য রক্ষা হচ্ছে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, দ্য সোর্স অফ এনার্জি। ফুড, ফটোসিনথেসিসের ফলে প্লান্টসরা, এই লাস্ট পয়েন্টটা নিচ্ছ, প্লান্টসরা ফুড তৈরি করছে যেটা কিন্তু এনার্জি, কারণ আমাদের বডিতে এনার্জি বা এনার্জির মেইন সোর্স হচ্ছে কি ফুড। ফুড না থাকলে আমরা কিন্তু এনার্জি পাবো না। আর এই এনার্জিটার মেইন যে ফাংশন, এনার্জিটা স্টোর করতে হেল্প করছে ফটোসিনথেসিস। ওকে, সো দ্য source of a storage of energy is occurred by this process, or is occurs by this process with the help of this process. So শক্তির সঞ্চয় হিসাবে সালোক সংশ্লেষ পদ্ধতিটা কিন্তু সাহায্য করছে। সুতরাং লাস্ট এটা বলে দেবে, একমাত্র সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যেখানে শক্তির রূপান্তর ঘটে এবং শক্তির সঞ্চয় ঘটে। শক্তির রূপান্তরটা কি বলেছিলাম শুরুতেই, যে এখানে কিন্তু কি হচ্ছে, আলোক শক্তিটা রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। দ্যাট মিনস দ্য লাইট এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি, অ্যান্ড খাদ্যের মধ্যে মানে গ্লুকোজের মধ্যে সেই শক্তিটাকে সঞ্চয় হচ্ছে। দ্যাট মিনস গ্লুকোজের মধ্যে সেই এনার্জিটা ওরা স্টোর করছে। সো ইট ইজ অ্যান অনলি প্রসেস ওয়্যার the conversion of energy as well as the storage of energies occurs. তাহলে কোন কোন পয়েন্টস নিলাম, পয়েন্টস নাম্বার বেসিক্যালি আবার বলছি, পয়েন্টস নাম্বার 1, 2, 4। আর কোন পয়েন্টস নিচ্ছি, পয়েন্টস নাম্বার 5, 6 অ্যান্ড 8। এই হচ্ছে সালোক সংশ্লেষের তাৎপর্য। টোটাল এইটা দিয়েই চ্যাপ্টারটা শেষ হয় এবং ভেরি ইম্পর্টেন্ট পয়েন্টস, এটা মাথায় রাখতে হবে। আজকের ভিডিওতে আমরা সালোক সংশ্লেষ সম্পর্কে ডিটেলসটা জেনে নিলাম। পুরোটা যদি ভালো করে দেখো, সমস্ত প্রশ্ন এবং প্রসিডিওর সব রেডি হয়ে যাবে। যদি কোনো কনফিউশন থাকে আমাকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, কোথাও যদি বোঝার অসুবিধা থাকে আমাকে কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব ব্যাপারটাকে সলভ করে দেবার। এটা রইল। যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করো। অবশ্যই ক্লাসের প্রত্যেকটা বন্ধুর কাছে, যতজনকে চেনো, নিজের ক্লাসের 9 এবং 11 স্টুডেন্টদের বলছি প্রত্যেককে ভিডিওটা শেয়ার করো এবং দেখতে বলো, যাতে পড়ার সুবিধা হয়। বিকজ এই সময় আমরা ডাইরেক্ট টিচারদের সান্নিধ্যে আসতে পারছি না, ফলে আমাদের অসুবিধা হচ্ছে বুঝতে, তাই এটা বুঝিয়ে দিলাম। ওকে, আর ভিডিও শেষে তোমাদের জন্য এই চ্যাপ্টারে কোন কোন ফুল ফর্মগুলো মনে রাখতে হবে সেই ফুল ফর্মের লিস্টটা দিয়ে দিচ্ছি, সেগুলোকে পড়ে ফেলতে হবে। তাই এটাই হচ্ছে ফটোসিনথেসিস, এই টোটাল প্রসিডিওর। যদি এখান থেকে কোনো কোয়েশ্চেন লাগে আমাকে জানিও, কীভাবে কোয়েশ্চেন আসে সেটা আমি অবশ্যই শেয়ার করে দেবো। আজকে এইটুকুই রইল। পুরোটা দেখো ভিডিওটা এবং অবশ্যই কেমন লাগলো আমাকে জানিও। ওকে, তোমাদের জন্য অলওয়েজ আছি। ততক্ষণের জন্য চললাম তাহলে। থ্যাংকস ফর ওয়াচিং মি। স্টে সেফ, স্টে হেলদি। কাল আবার দেখা হচ্ছে। টাটা।